শুরুতে জানিয়ে দেব নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ, প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। এছাড়া রয়েছে ক্রিমিয়ার রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলার দাবি ইউক্রেনের। এদিকে পুতিনের দম্ভ গুড়িয়ে দিচ্ছে জেলেনস্কির বাহিনী। সর্বশেষ রয়েছে নেতানিয়াহু লেবাননের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধের প্রস্তুতি শুরু করছে। নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ, প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া এই যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 14টি। নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে রাশিয়া ভোটদানে বিরত ছিল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। খবর অনুসারে ফিলিস্তিনে হামাস সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত গাজায় যুদ্ধবিরতিতে মার্কিন সমর্থন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। এক বিবৃতিতে হামাস বলেছে, নিরাপত্তা পরিষদের প্রস্তাবে অন্তর্ভুক্ত গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার, বন্দি বিনিময় এবং গাজায় পুনর্গঠনকে তারা স্বাগত জানায়। এই রেজুলেশনের নীতিগুলো আমাদের জনগণ ও প্রতিরোধ বাহিনীর দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। হামাস আরও বলেছে, আমাদের জনগণের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এসব বিষয় বাস্তবায়নের জন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে পরোক্ষ আলোচনায় যুক্ত হওয়ার পাশাপাশি সহযোগিতা করতেও ইচ্ছুক তারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবে 3টি পর্যায় অন্তর্ভুক্ত রয়েছে। প্রথম ধাপে বন্দি বিনিময়ের পাশাপাশি স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি হবে। দ্বিতীয় ধাপে শত্রুতা স্থায়ীভাবে অবসান এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহারের কথা বলা হয়েছে। তৃতীয় ধাপে যুদ্ধের কারণে ব্যাপকভাবে ধ্বংস হওয়া গাজার জন্য বহু বছরের পুনর্গঠন পরিকল্পনা রয়েছে। অবশ্য নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির এই প্রস্তাব নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। মঙ্গলবার গাজা শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু এবং এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে ক্রিমিয়ায় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলার দাবি করল ইউক্রেন। অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলার দাবি করেছে ইউক্রেন। সোমবারের ওই হামলায় রাশিয়ার 3টি সারফেস টু এয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করেছে। এক বিবৃতিতে ইউক্রেনীয় জেনারেল স্টাফ এই খবর জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। জেনারেল স্টাফ বলেছেন, হামলার সময় ঝাঁকইতে একটি S-400 সিস্টেম এবং 2টি স্বল্পোন্নত S-300 ব্যবস্থার উপর ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইউক্রেনীয় বাহিনী। এতে রাশিয়ার আকাশ প্রতিরক্ষার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে ইউক্রেনের এমন দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। স্থানীয় টেলিগ্রাম চ্যানেল ঝাঁকই ও ইয়েপপাতরিয়ার কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, তাদের হামলায় রুশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার বন্ধ হয়ে গেছে এবং একটি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে শত্রুর অত্যন্ত কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের কোনো ক্ষেপণাস্ত্রকেই প্রতিহত করতে পারেনি। একটি টেলিগ্রাম পোস্টে এই তথ্য জানিয়েছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। ক্রিমিয়া উপদ্বীপ থেকে দক্ষিণ ইউক্রেনের উপর বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এই অঞ্চলটি 2014 সালের ইউক্রেনের কাছ থেকে দখল করছিল দেশটি। 2014 সালের পর 2022 সালে ইউক্রেনে আবারও হামলা করে রাশিয়া। গত 2 বছরের পালাক্রমে ইউক্রেনীয় ক্রিমিয়ার রুশ লক্ষ্যবস্তুতে একাধিক বিমান ও নৌ হামলা চালিয়েছে। একই সঙ্গে কৃষ্ণ সাগরে মস্কো নৌবহরে হামলার মাধ্যমে উল্লেখযোগ্য ক্ষতিও করেছে। ইউক্রেনের দাবি, 30 মে ইউক্রেনীয় সেনাদের হামলায় সেখানে 2টি ফেরি ক্ষতিগ্রস্ত হয়। ফলে ক্রিমিয়া ও রাশিয়ার মূল ভূখণ্ডের মধ্যকার কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। এদিকে পুতিনের দম্ভ গুড়িয়ে দিল জেলেনস্কির বাহিনী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন মোড় নিয়েছে। রাশিয়া একেবারে ভেতরে ঢুকে হামলা চালিয়েছে ইউক্রেন। কিয়েভের ওই হামলায় রাশিয়ার সবচেয়ে অত্যাধুনিক 5ম প্রজন্মের যুদ্ধবিমান Su-57 ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের GUR প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানিয়েছে, রাশিয়ার ভেতরে একটি বিমান ঘাঁটিতে দেশটির সর্বশেষ প্রজন্মের Su-57 ফাইটার জেটে প্রথমবারের মতো আঘাত করেছে ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার Su-57 ফাইটার জেট স্টেলথ প্রযুক্তির তৈরি দেশটির সবচেয়ে
অত্যাধুনিক যুদ্ধবিমান, কিন্তু ইউক্রেনীয় বাহিনীর অত্যাধুনিক সেই বিমানে প্রথমবারের মতো আঘাত হেনেছে। স্যাটেলাইট ইমেজে দেখা যায় রাশিয়ার Su-57 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হচ্ছে। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জিইউআর অবশ্য জানায়নি ইউক্রেনীয় বাহিনী কিভাবে Su-57-এ আঘাত হেনেছে বা কোন ইউনিটে সাফল্য পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রাশিয়ায় জনপ্রিয় একজন যুদ্ধপন্থী সামরিক ব্লগার ফাইটার বোম্বার, যিনি অ্যাভিয়েশন নিয়ে ভিডিও বানান, তিনি জানিয়েছেন 57 ক্ষতিগ্রস্ত হওয়ার খবর সঠিক। একটি ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে US-57। জিইউআর জানিয়েছে এই US-57 আক্তবিনস্কো এয়ারফিল্ডে পার্ক করে রাখা হয়েছিল। ওই বিমান ঘাঁটিতে ইউক্রেনের ফ্রন্টলাইন থেকে 589 কিলোমিটার দূরে অবস্থিত। জিইউআর এর পোস্ট করা ছবিতে দেখা যায় 7 জুন US-57 অক্ষত অবস্থায় রয়েছে। পরের দিনের ছবিতে সেটি ক্ষতিগ্রস্ত হওয়ার চিহ্ন স্পষ্টই দেখা যাচ্ছে। 2022 সালে ফেব্রুয়ারি থেকে পুরো মাত্রায় যুদ্ধ জড়িয়ে পড়ে রাশিয়া ও ইউক্রেন। প্রায় দুই দেশ শত শত কিলোমিটার দূরের শত্রু সীমানার ভেতরে হামলা চালায়। ইউক্রেনের কাছে মস্কোর মতো এত বিপুল মিসাইল নেই, তবে রাশিয়ার একেবারে ভেতরে ঢুকে হামলা চালানোর জন্য দূরপাল্লার ড্রোন তৈরির দিকে নজর দিচ্ছে ইউক্রেন, আর সেই ড্রোন দিয়েই প্রায় রাশিয়ায় হামলা চালাচ্ছে কিয়েভ। রাশিয়ান ব্লগার ফাইটার বোম্বার বলেছেন শার্পনেলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ফাইটার জেট। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং যুদ্ধবিমানটি মেরামত করা যাবে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদি এই যুদ্ধবিমানটি আর মেরামত করা না যায় তাহলে এটিই হবে রাশিয়ার প্রথম কোনো US-57 হারানোর ঘটনা। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIA নাভস্তি রাশিয়ার সংবাদদাতা আলেকজান্ডার খারসনস্কো এক রহস্যময় পোস্ট দিয়েছেন। সেখানে তিনি হামলার কথা স্বীকার না করলেও সামরিক যুদ্ধবিমান সুরক্ষায় হ্যাঙ্গার স্বল্পতার কথা তুলে ধরেন। রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান US-57 যুক্তরাষ্ট্রের প্রথম প্রজন্মের F-35 এর সঙ্গে তুলনা করা হয়, কিন্তু F-35 এর তুলনায় US-57 অতটা সাফল্য দেখাতে পারেনি। 2019 সালের US-57 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়, আর মাত্র 2 বছর আগে অর্থাৎ 2022 সালের সিরিয়াল উৎপাদন শুরু হয় US-57 এর মাধ্যমে। বলা হয়ে থাকে US-57 যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ভূমিকা পালনে সক্ষম একটি যুদ্ধবিমান। এদিকে নেতানিয়াহু লেবাননের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধ শুরু করার প্রস্তুতি গ্রহণ করছেন। ইসরায়েল দাবি করেছিল যে তারা হিজবুল্লাহকে পিছু হটতে বাধ্য করবে, কিন্তু হিজবুল্লাহ সম্প্রতি মাত্র কয়েক মিটারের ব্যবধানে 2টি সামরিক অভিযান চালিয়ে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের কাছে প্রমাণ করেছে যে তাদের কর্মকর্তারা তাদের মিথ্যা আশ্বাস দিয়েছে এবং হিজবুল্লাহ তৈরি সৈন্যদের মাথার খুলি মাত্র কয়েক মিটারের মধ্যে অবস্থান করছে। বেশিরভাগ পর্যবেক্ষক মনে করেন লেবাননের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের বিষয়টি নেতানিয়াহুর উপর নির্ভর করছে, তবে এই মুহূর্তে তিনি সংকটে রয়েছেন এবং একাধিক ফ্রন্টের অনেক চাপের মধ্যে রয়েছেন। এরই মধ্যে ইয়েমেন ও হামলার গুরুত্বপূর্ণ চতুর্থ ধাপ শুরু করেছে। ভূমধ্য সাগরে ইসরায়েলের স্বার্থকে লক্ষ্যবস্তু করেছে। তারা আমেরিকান ও ব্রিটিশ সামরিক জাহাজ ধ্বংস করে চলেছে এবং নৌজোট ইয়েমেনিদের থামাতে সক্ষম হয়নি। ইয়েমেনি ফ্রন্ট একের পর এক হামলা চালিয়ে ইসরায়েলের ইলাদ বন্দর পুরোপুরি বন্ধ করে দিয়েছে এবং এখন ভূমধ্য সাগরকে লক্ষ্যবস্তু করছে।